ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। 970 সাবস্ক্রাইবারের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এখনও 30+ সাবস্ক্রাইবারের দরকার এবং হাজারের যে টার্গেট সেটা চলছে এখনও। তো তোমরা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে আমরা হাজারের যে টার্গেট রয়েছে, 1000+ যে টার্গেট, সেটা আমরা খুব সহজে কমপ্লিট করতে পারি। এবং এই অ্যাচিভমেন্টটা আমাদের কাছে, আমার গোটা যে ইউটিউব ফ্যামিলি রয়েছে তাদের কাছে প্রচণ্ড প্রচণ্ড গর্বের, এবং এটা একটা সত্যিই অ্যাচিভমেন্ট। এবং এত কম সময়ের ভিতরে যেখানে অডিয়েন্সটা খুবই সীমিত, সেখানে একটা ইউটিউব চ্যানেল বানিয়ে 1000 সাবস্ক্রাইবার করতে পারাটা সত্যিই একটা খুব খুশির ব্যাপার আমার কাছে। তো যাই হোক, যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যে সমস্ত মেম্বার্সরা আমার সাথে গোল্ড, সিলভার বা পেড ইন্টারভিউর সাথে যুক্ত হয়েছো, তাদেরকেও অনেক থ্যাঙ্কস। যারা এখনও পর্যন্ত গোল্ড নিয়েছো বা পেড ইন্টারভিউ নিয়েছো এবং কোর্স কিনে আমার সাথে কন্ট্যাক্ট করোনি, তাদেরকে আমি বারবার বলতে চাই, প্লিজ প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে, প্লিজ সেখানে যেয়ে আমাকে মেসেজ করো এবং আমার কাছ থেকে দুটো জিনিস চেয়ে নাও। যারা ইন্টারভিউ জন্য কোর্স কিনছো তারা কিন্তু ইন্টারভিউর ডেটের শিডিউলটা একটু করে নাও। আর যারা হচ্ছে আমাদের গোল্ডেনটা নিচ্ছ বা যাই হোক যেটাই নিচ্ছ, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে আমার প্ল্যান বি এর জন্য, প্রিমিয়াম মেম্বারশিপের জন্য, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও এবং সেই লিঙ্কটা আমার কাছ থেকে চেয়ে নাও। তো এই দুটো জিনিসের জন্য তোমাকে প্লিজ আমাকে একটু কন্ট্যাক্ট করতে হবে। আমি জানি এটা একটু প্রবলেমেটিক, বাট অবশ্যই তোমাকে কন্ট্যাক্ট করতে হবে। আই মেক ইয়োর মানি ওয়ার্থি। যাই হোক, আমরা পিএইচির 3 নাম্বার লেকচার নিয়ে চলে এসেছি। তো সেটা নিয়ে বেশি বাইরে তার বেশি কথা বলার এখন দরকার নেই। আমাদের এখানে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে একদম খোলামেলা ডিসকাশন রিগার্ডিং কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এবং তার রিগার্ডিং যে সমস্ত কথাবার্তা থাকে সেটাই আমাদের জেনারেলি হয়ে থাকে। তো আমরা যে লাস্ট যেটা পড়েছিলাম তারপরে আমরা একটু দেখে নিতে চাই। সেটা হচ্ছে যে ইনটেক স্ট্রাকচার। তাহলে আমরা তো প্রথমে যেটা পেলাম সেটা একটা পেলাম ওয়াটার ডিমান্ড তো আমরা পড়েছি যে কোন একটা জায়গায় ওয়াটার ডিমান্ড কীভাবে বের করতে হয়, কোন কোন ফ্যাক্টর তাতে কাজে লাগে, কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটার হিসাবে ওয়াটার ডিমান্ড ফিক্স করে নেওয়া হলো। দেন আমরা চলে যাই সোর্স অফ ওয়াটারে, কোন সোর্স থেকে জল নেওয়া হবে, কোন সোর্স থেকে জল নেওয়া হবে না, কেন হবে, সেটাকে ডিসাইড করে এই সোর্স অফ ওয়াটার। দেন যেটা আসে সেটা হচ্ছে ইনটেক স্ট্রাকচারটা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে, বেশি জানার দরকার নেই, একটু যেটুকু দরকার সেটুকু জানতে হবে। দেন ইনটেক স্ট্রাকচার থেকে আমরা ডাইরেক্ট চলে যাব কোয়ালিটি প্যারামিটারসে, কোয়ালিটি অফ ওয়াটার, বা কীভাবে কোন প্যারামিটারগুলো দেখে আমি ড্রিঙ্কিং ওয়াটারকে মানুষের কাছে পৌঁছে দেব। এটাই হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সের পার্ট, এইভাবে আমাদেরকে পড়তে হবে। তো এখানে যেটা চলে আসে, জেনারেল যে ইনটেক স্ট্রাকচারটা আমরা দেখতে পাই, যেটা একটা ছবি আমি আঁকছি, যেটা জেনারেল ইনটেক স্ট্রাকচার আমরা জেনারেলি দেখতে পাই, সেটা হচ্ছে কিছুটা এইরকম টাইপের। একে বলা হয়ে থাকে সাবমার্জড। দেখতেই পাচ্ছ যেহেতু জলের নিচে রয়েছে, ওয়াটারের নিচে রয়েছে, তাই একে বলা হয়ে থাকে সাবমার্জড। এবং এটা হচ্ছে কংক্রিট ব্লক থাকে, আর এটা হচ্ছে ল্যান্ড। এখানে একটা এরকম স্ট্রেনার পাইপে করে লাগিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয়ে থাকে জ্যাক ওয়েল অর সাম্প ওয়েল, যেখানে এসে পরে আমাদের পাইপটা শেষ হয়। তাহলে এইটা হচ্ছে সবথেকে কমন একটা ব্যাপার, যেখানে কি হয়ে থাকে,
এটা হচ্ছে সাবমার্জ, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে এই স্ক্রিনার লাগানো থাকে, সেই স্ক্রিনার দিয়ে জল ভিতরে যায়, দিয়ে একটা এখানে ফ্লেক্সিবল ভালভ থাকে, তারপরে জল চলে যায় এখানে সাম্প ওয়েল বা জ্যাক ওয়েল থেকে জল এখানে পাম্পের মাধ্যমে উপরে তুলে নেওয়া হয়। এটাকে বলা হয়ে থাকে সাবমার্জড ইনটেক। এর সামনে আরেকটা জিনিসকে অ্যাড করা হয়, সেটা হচ্ছে সিম্পল সাবমার্জড ইনটেক। সিম্পল সাবমার্জ ইনটেকের দুটো ভাগ আছে, একটা হচ্ছে কংক্রিট ব্লক, একটাকে বলা হচ্ছে সিম্পল কংক্রিট ব্লক, আরেকটা তৈরি করা হয় যেটা হচ্ছে রক ফিল্ড ইনটেক। এছাড়া ইনটেক টাওয়ার্স তৈরি হয়, কিছু কিছু ক্ষেত্রে ইনটেক টাওয়ার্স তৈরি হয়। এই ইনটেক টাওয়ার্স দু রকমের হতে পারে, ওয়েট হতে পারে আর ড্রাই হতে পারে। এছাড়া আরেক ধরনের হয়, ক্যানেলের ভিতরে ইনটেক বসানো হয়, সেটাকে আমরা বলি ইন ক্যানেল ইনটেক। যাই হোক, এগুলো তো গেল হচ্ছে সমস্ত রকমের ইনটেকের ভাগ। এবারে চলে আসি এখান থেকে কি প্রশ্ন আসতে পারে। এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে এই ইনটেকগুলোর পর তোমাকে প্রশ্ন করতে পারে যে আচ্ছা তোমাকে আমি এই কোশ্চেনটা আমি অলরেডি করেওছি এবং এই কোশ্চেনটা ইএসিতেও ধরা, সেটা হচ্ছে ধরো তুমি একজন জুনিয়র ইঞ্জিনিয়ার অর তুমি একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর তুমি একজন চিফ ইঞ্জিনিয়ার, যে একটা ইনটেক তৈরি করার, নতুনভাবে একটা ইনটেক তৈরি করার সুযোগ পেয়েছো। তো ইনটেক স্ট্রাকচারটাকে তুমি কোথায় বানাতে চাও? ইটস এ ভেরি প্র্যাকটিক্যাল কোশ্চেন। একটু মাথায় নিয়ে কোশ্চেনটার অ্যান্সার দিতে হবে যে ইনটেক স্ট্রাকচারটাকে তুমি কোথায় বানাতে চাও, কোন জায়গাতে বানাবে, কোন জিনিসটাকে খেয়াল রেখে তুমি ইনটেক স্ট্রাকচারটা বানাবে। তাহলে প্রথম যেটা হচ্ছে, এখানে আমি এটা লিখে নিই একটু, ইনটেক স্ট্রাকচার। প্রথম যেটা আমি এখানে বলবো যে ইনটেক স্ট্রাকচারকে সব সময় ডিপ ওয়াটারে বানাতে হয়, ইনটেক স্ট্রাকচার সব সময় ডিপ ওয়াটারে বানাতে হবে। নেক্সট হচ্ছে ফ্লাডেড হয়ে যাবে না, খুব ইজিলি ফ্লাডেড হবে না, এরকম জায়গায় রাখতে হবে বা বানাতে হবে। ক্লিয়ার ওয়াটার জোনে বানাতে হবে। আর ডিসপোজাল অফ ওয়েস্ট হচ্ছে যেখানে, ডিসপোজাল অফ ওয়েস্ট হচ্ছে যেখানে, সেখান থেকে দূরে বানাতে হবে। নেক্সট হচ্ছে নেভিগেশন যে ক্যানেল রয়েছে, বা চ্যানেল রয়েছে, সেখান থেকে দূরে বানাতে হবে। আরেকটা আছে, সেটা হচ্ছে যদি মিয়েন্ডারিং রিভার হয়, তার কনকেভ সাইডে বানাতে হবে, অর্থাৎ যদি এরকম হয়, ধরে নাও একটা রিভার থাকে, তাহলে সবসময় চেষ্টা করতে হবে তার কনকেভ সাইডে বানাতে। তার কারণ হচ্ছে যখন জল ফ্লো হবে তাহলে এর ডিপোজিশনটা হবে এদিকে। তাহলে ডিপোজিশন যদি এদিকে হতে থাকে, এখানেই যদি আমি ইনটেক বানাই, তাহলে কি হবে, কদিন পরে ইনটেকটা চোক হয়ে যাবে, সেখান থেকে বেটার ওয়াটার ডিসচার্জ আমি পাবো না। তাই আমাকে সবসময় চেষ্টা করতে হবে যে নদীর যে কনকেভ সাইড রয়েছে, সে কনকেভ সাইডেই কিন্তু মেন্ডার রিভারের কনকেভ সাইডে, বা কনকেভ সাইড না বলে আমরা বলতে পারি যে সাইডটাতেই নদীটা নদীর ক্ষয় হচ্ছে, যে মানে পাড়কে ক্ষয় করে যাচ্ছে, যেদিকে সিল্ট ডিপোজিশন হচ্ছে না, সেই দিকেই কিন্তু আমাদেরকে এটা বানাতে হবে।
এটাকে অনেকে আবার কনভেক্স মনে করবে, কিন্তু এই দিক থেকে দেখলে এটা কনভেক্স, বাট নদীর হিসাবে এটা কিন্তু কনকেভ সাইড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই গেল আমাদের ইনটেক নিয়ে কথাবার্তা। এরপরে আমরা ডাইরেক্ট চলে যাব যেটাতে, সেটা হচ্ছে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স। ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স আমাদের প্রচণ্ড পরিমাণে দরকার। তার জন্য প্রথম যে কোশ্চেনটা আমি বারবার করেছিলাম, আমি এখানে আবার সেটাই করতে চাইছি, যে মিনারেল ওয়াটার আর ড্রিঙ্কিং ওয়াটার, ডিস্টিল ওয়াটার, এগুলোর পার্থক্য কোথায়। তোমাদেরকে আমি কোশ্চেনটা করেছিলাম, আমি জানি না তোমরা সঠিক অ্যান্সার কেউ দিতে পেরেছো কি না, বা তোমাদের মনে আছে কি না যে এই প্রশ্নটা আমি কিন্তু করেছিলাম। তো আবার আমি এখানে প্রশ্নটা তোমাদেরকে করছি, লেট টেক টাইম, যে ড্রিঙ্কিং ওয়াটার, ডিস্টিল ওয়াটার আর ডিস্টিল ওয়াটার, আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের মিনারেল ওয়াটার। তো এই দুটো ব্যাপারের একটু আমাকে আলোচনা করে দাও, কারণ এটা খুবই কমন একটা প্রশ্ন। তো ডিস্টিল ওয়াটার, মিনারেল ওয়াটার, পিউরিফাইড ওয়াটার, যাই বলবে না কেন, এগুলো ডিফারেন্ট টাইপস অফ ওয়াটার। এখানে ডিফারেন্ট টাইপ অফ কন্টামিনেন্টস রয়েছে। এবারে কোনো জায়গাতে বেশি রয়েছে, কোনো জায়গায় কম রয়েছে, সেগুলো সম্পর্কে তোমাদেরকে বলতে হবে। তাহলে ওয়াটার দ্যাট কন্টেন্টস ডিজলভ সল্ট, যে ওয়াটারে ডিজলভ সল্ট থাকবে, অ্যান্ড আদার মিনারেলস, মিনারেলস ওয়াটার ক্যান কাম ফ্রম ডিপ আন্ডারগ্রাউন্ড অর বি আর্টিফিশিয়াল কালেক্টেড। তাহলে আমরা কী করতে পারি, আর্টিফিশিয়ালি বানাতে পারি। আবার কি হচ্ছে, ডিপ আন্ডারগ্রাউন্ড ওয়াটার থেকেও মিনারেল ওয়াটারকে তৈরি করা হয়ে থাকে। পিউরিফাইড ওয়াটারের ক্ষেত্রে এ টাইপ অফ ওয়াটার দ্যাট has been treated to remove contaminants and chemicals while retaining some minerals and electrolyte which help our body. Purified water can be made using variety of process and including distillation, reverse osmosis, deionization. Purified water is generally considered to be healthier and better to drink than distilled water. তাহলে পিউরিফাইড ওয়াটারে কিন্তু ডিস্টিল ওয়াটারের থেকে বেটার। ডিস্টিল ওয়াটার কি, এ টাইপ অফ পিউরিফাইড ওয়াটার, পিউরিফাইড ওয়াটারেরই একটা টাইপ, দ্যাট হ্যাজ বিন ট্রিটেড টু রিমুভ কন্টামিনেন্ট অ্যান্ড মিনারেলস। এখানে পুরো মিনারেলটাকে উড়িয়ে দিচ্ছে। ডিস্টিল ওয়াটার ইজ আইডিয়াল ফর ইউজ ইন ল্যাবরেটরিজ অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ডিভাইসেস। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে, বিকজ ইট ডাজ নট লিভ মিনারেল ডিপোজিট দ্যাট হার্ম ইকুইপমেন্ট। However, it not recommended for human consumption because it lacks minerals that are essential for health, such as ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তাহলে আশা করি তোমরা জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরেছো যে ডিস্টিল ওয়াটার, মিনারেল ওয়াটার, পিউরিফাইড ওয়াটার, এগুলো পার্থক্য কোথায়। এবারে আমরা চলে আসবো ডাইরেক্ট ড্রিঙ্কিং ওয়াটারে। ড্রিঙ্কিং ওয়াটারের যে কোড রয়েছে, স্পেসিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, সেটা একদম লেটেস্ট অ্যামেন্ডমেন্টের নয়, লেটেস্ট কোড যেটা, অ্যামেন্ডমেন্ট নয় সরি, এটা হচ্ছে IS 10500 2012। তোমাদের কাছে এটা সেকেন্ড রিভিশন, তোমাদের সামনে আমি সেইটাই প্রেজেন্ট করছি। এখানে তোমরা কি দেখতে পাবে, এখানে তোমরা দেখতে পাবে সেকেন্ড রিভিশনে একটা টোটাল ফিজিক্যাল প্যারামিটার বা এই সমস্ত জিনিসপত্র তোমরা দেখতে পাবে। আমি আসছি, ওটা নিয়ে আমি আসছি, তার আগে আমি একটু কথা বলে নিতে চাই। এখানে আমি একটা কোয়ালিটি রিলেটেড কথা বলেছিলাম, কোয়ালিটি প্যারামিটার্স রিলেটেড কথা বলেছিলাম, এখানে কোয়ালিটি অফ ওয়াটার। এই কোয়ালিটি অফ ওয়াটারটাকে জেনারেলি তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে, মানে কোয়ালিটিটাকে নয়, কোয়ালিটি প্যারামিটারটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিজিক্যাল প্যারামিটার্স, একটা হচ্ছে ফিজিক্যাল প্যারামিটার, একটা হচ্ছে কেমিক্যাল প্যারামিটার। ফিজিক্যাল প্যারামিটার, কেমিক্যাল প্যারামিটার, আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল প্যারামিটার। বায়োলজিক্যাল প্যারামিটার, এই তিনটে প্যারামিটার এখানে রয়েছে, ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্যারামিটার্স এখানে রয়েছে। এবারে আমি এখানে চলে আসি যে কোড কি বলছে, ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে কোড কি বলছে। কোড বলছে, এখানে দেখতে পাবে তোমরা, আশা করি একটু যদি নজর দিয়ে দেখো, আমি বড় জুম করে দিচ্ছি, যে ড্রিঙ্কিং ওয়াটার ইজ দ্য ওয়াটার intended for human consumption for drinking and cooking purpose from any source. It include water treated or untreated supplied by any means for human consumption, সেটাই হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। রিকোয়ারমেন্ট কি বলছে, ড্রিঙ্কিং ওয়াটার শ্যাল কমপ্লাই উইথ দ্য রিকোয়ারমেন্টস অফ টেবিল 1 to 4। তাহলে চারটা যে টেবিল রয়েছে তার সমস্ত জিনিসপত্রগুলোকে আমাকে মেনটেন করে চলতে হবে। দ্য অ্যানালিসিস অফ পেস্টিসাইড
reduces given in table 3 shall be conducted by a recognized laboratory using internationally established test method. আচ্ছা, ওটা নিয়ে কোনো কথা নেই। এখানে আরেকটা প্রশ্ন দিয়েছে, যেটা একটু দেখে নাও। সেটা হচ্ছে, এই প্রশ্ন বলছি, কথা দিয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার অলসো কমপ্লাই উইথ ব্যাকটেরিওলজিক্যাল রিকোয়ারমেন্টস অ্যান্ড ভাইরোলজিক্যাল রিকোয়ারমেন্টস অ্যান্ড বায়োলজিক্যাল রিকোয়ারমেন্টস। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এবারে চলে যাব আমরা এর ফিজিক্যাল প্যারামিটারগুলোতে। আমরা এর ডিটেলস ডিসকাশনটা এর পরে করব। আগে আমরা আইএস কোডটা দেখে নেব এবং যেগুলো ইম্পর্টেন্ট প্যারামিটার সেগুলো একটু দেখে নিয়ে তারপরে তার ডিটেলসে আমরা আলোচনা করব। তো আমার মনে হয় সেটাতে আমাদের বেস্ট আউটকামটা হবে। বেস্ট আউটকামটা হতেই হবে। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কালারের ক্ষেত্রে। এবারে এখানে আমি একটু আগে, যারা এটা সম্পর্কে ওয়াকিবহল নাও তাদেরকে আমি একটা জিনিস জানিয়ে দিতে চাই যে জেনারেলি দুটো রকমের ব্যাপার হয়। একটা হয়, দেখবে আমি ইন্টারভিউতে এটা বারবার বলে থাকি, একটা হয় অ্যাকসেপ্টেবল লিমিট, একটা হয় পারমিসেবল লিমিট। অ্যাকসেপ্টেবল লিমিট যদি তোমাকে বলে, তার মানে যে জলটা তোমার রয়েছে তাকে তুমি অ্যাকসেপ্ট করছো কততে। পারমিসেবল হচ্ছে যে যদি কোনো রকম কোনো অল্টারনেট কোনো ব্যবস্থা না থাকে তাহলে তুমি কতটা অবধি পারমিট করবে। তাই পারমিসেবল লিমিট এবং অ্যাকসেপ্টেবল লিমিট দুটো কিন্তু আলাদা, সেটা কিন্তু তোমাদেরকে একটু মাথায় রেখে চলতে হবে। তো কালার আমাদেরকে মাথায় রাখতে হবে। কালার জেনারেলি হ্যাজেন ইউনিটে মেজার করা হয়। তো এখানে অ্যাজ পার কোড হচ্ছে 5 হ্যাজেন অ্যান্ড এটা হচ্ছে 15 হ্যাজেন, এবং এই সমস্ত টেস্ট হবে হচ্ছে 3025 আইএস কোডের এগেনস্টে। সমস্ত টেস্ট হচ্ছে 30-25 অর্থাৎ 3025-এর এগেনস্টে হচ্ছে। এবারে এখানে রিমার্কস কি বলছে, এক্সটেন্ডেড টু 15 অনলি ইফ টক্সিক সাবস্টেন্স আর নট সাসপেক্টেড ইন দ্য অ্যাবসেন্স অফ অল্টারনেট সোর্সেস। অল্টারনেট সোর্সেস যদি না পাওয়া যায় এবং যদি সেখানে টক্সিক সাবস্টেন্স না থাকে তাহলে আমরা 15 হ্যাজেন অবধি এটাকে পারমিসেবল করতে পারি। আদারওয়াইজ আমাদের কিন্তু অ্যাকসেপ্টেবল হচ্ছে বা রিকোয়ারমেন্ট অ্যাকসেপ্টেবল লিমিট হচ্ছে 5। নেক্সট হচ্ছে অর্ডারের ক্ষেত্রে সেরকম ডাইরেক্ট কিছু নেই, সেটা হচ্ছে শুধু মানুষের ক্ষেত্রে যেটা এগ্রিয়েবল। তুমি খাচ্ছ, তোমার যদি মনে হয় যে হ্যাঁ এতে জলে কোনো গন্ধ নেই তাহলে এগ্রিয়েবল, যদি জলে গন্ধ পাও তাহলে সেটা চলবে না, মানুষ ওখানে ওটা বন্ধ করে দেবে। দেন হচ্ছে পিএইচ ভ্যালু। এই যে পিএইচ ভ্যালু যেটা, সেটা হচ্ছে কিন্তু দেখে নাও জলের জন্য কত, সেটা দেখে নাও। আমাদের ড্রিঙ্কিং ওয়াটারের জন্য, নট জলের জন্য, ড্রিঙ্কিং ওয়াটারের জন্য। কনস্ট্রাকশন ওয়াটারের জন্য কিন্তু আলাদা, কনস্ট্রাকশন ওয়াটার পিএইচ আলাদা, ড্রিঙ্কিং ওয়াটার পিএইচ আলাদা। এখানে হচ্ছে 6.5 থেকে 8.5, দেখে নাও 6.5 থেকে 8.5। নো রিল্যাক্সেশন, এখানে কোনো রকম কোনো রিল্যাক্সেশন নেই। এরপরে হচ্ছে টেস্ট সবসময় হচ্ছে এগ্রিয়েবল, যেরকম টেস্ট করে পরে মানুষ ফিল করবে সেরকমই। টার্বিডিটি ম্যাক্সিমাম নেফালোমেট্রিক ইউনিটে হচ্ছে 1 এবং পারমিসেবল হচ্ছে 5, এটা মাথায় রাখতে হবে। এগুলো সব ইম্পর্টেন্ট, এগুলো সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টোটাল ডিজলভ সলিড হচ্ছে 500-2000, 500 ppm হচ্ছে বা mg পার লিটার হচ্ছে 500, যেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল টোটাল ডিজলভ সলিডের জন্য, আর 2000 হচ্ছে পারমিসেবল লিমিট কিসের জন্য, টোটাল ডিজলভ সলিডের জন্য। নেক্সট টেবিল 2তে আমাদেরকে চলে আসতে হবে। তো এখানে হচ্ছে আনডিজায়ারেবল যে সমস্ত ব্যাপার রয়েছে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম আমাদেরকে মনে রাখতে হবে, চেষ্টা করতে হবে মনে রাখার। সেটা হচ্ছে 0.03 হচ্ছে অ্যাকসেপ্টেবল, 0.2 হচ্ছে পারমিসেবল। অ্যামোনিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে 0.5, এর কোনো রিল্যাক্সেশন নেই। এর অ্যানায়নিক ডিটারজেন্টস লাগবে না, বেরিয়াম লাগবে না, বোরন লাগবে না, ক্যালসিয়ামটা লাগবে। ক্যালসিয়াম 75 এবং 200, এটা মাথায় রাখতে হবে, এগুলো তোমরা নোট করে নাও। ক্লোরাইড হচ্ছে 250 এবং 1000, এটাও তোমরা নোট করে নাও, এটাও লাগবে। কপার লাগবে না, ফ্লুরাইড লাগবে। ফ্লুরাইড হচ্ছে 1 এবং 1.5, এটাও মাথায় রাখতে হবে। ফ্রি রেসিডুয়াল ক্লোরিন অবশ্যই লাগবে এবং এর নোটটা একটু পড়তে হবে, সেটা হচ্ছে এই নোটটা খুব ইম্পর্টেন্ট। সেটা টু বি অ্যাপ্লিকেবল only when the water is chlorinated, tested at consumer end, when
protection against viral infection is required, it should be minimum 0.5 mg per liter। তাহলে প্রোটেকশন যখন দরকার তখন কিন্তু এই 0.2 তে চলবে না, তখন 0.5 mg per লিটার কিন্তু করতেই হবে। আয়রনটাও ইম্পর্টেন্ট, আয়রনটা লাগবে 0.3 এবং কোনো রিল্যাক্সেশন নেই এখানে। আর সেকেন্ড হচ্ছে যে ম্যাগনেসিয়াম এগুলো লাগবে না, ম্যাঙ্গানিজ লাগবে না, মিনারেল অয়েল লাগবে না। হ্যাঁ, এই যে যেটা নিয়ে পরে প্রচুর মানুষজন গোলাচ্ছে, নাইট্রেট। নাইট্রেট মানে হচ্ছে NO3, নাইট্রেট মানে NO3, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা একদম মাথায় রাখতে হবে, এখানে কোনো রিল্যাক্সেশন নেই। আর আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে নাইট্রাইট। নাইট্রাইট মানে হচ্ছে NO2, NO2-র প্রেজেন্স চলবে না, নো রিল্যাক্সেশন, নো রিল্যাক্সেশন। NO2 হচ্ছে প্রচণ্ড পরিমাণে টক্সিক, তাই NO2 কোনোভাবেই চলবে না। বাট নাইট্রাইট 45 mg অবধি চলতে পারে, নইলে ব্লু বেবি ডিজিজ হতে পারে, তোমরা জানো সেটা ব্লু বেবি ডিজিজের কথা। সিলভার সেলেনিয়াম সালফেট, হ্যাঁ এটা একটু দেখে নেবে। সালফেট হচ্ছে 200-400, আর টোটাল অ্যালকালানিটি, টোটাল হার্ডনেস এগুলোও লাগবে 600 এগুলো লেগে যাবে। এগুলো তোমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে, এগুলো কোনো আলাদা করে নতুন করে বোঝানোর কিছু নেই, তোমাকে এগুলো মুখস্থ করে যেতেই হবে। তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিলে এটাই তোমরা পড়ে, নোট বানাতে হবে না আলাদা করে, এটাই তোমরা পড়ে যেতে পারবে। আর ভিডিওটাকে ম্যাক্সিমাইজ করে নেবে, ভিডিওটা আমি জেনারেলি 2K অবধি ভিডিও দিই, বা 1080-তেও তোমরা করে দেখতে পারো। এবারে চলে আসছে টেবিল 3-তে, আমরা টেবিল 4 অবধি পড়েছিলাম। টেবিল 3-তে এখানে পেস্টিসাইডসের সম্পর্কেও কিছু জিনিসপত্র রয়েছে, বাট আমার মনে হয় এটা খুব একটা এখানে দরকার নেই, এখানে এই জিনিসপত্রগুলোর লাগবে না। জাস্ট শুধু আমার মনে হয় একবার লেডটা একবার দেখে নিও, লেডটা 0.01 এবং নো রিল্যাক্সেশন সেটা একবার দেখে নিও। এছাড়া আমার মনে হয় না এখানে কিছু আলাদা করে লাগবে, এখানে আর কিছু লাগবে না। এবার হচ্ছে 4 যেটা রয়েছে এখানে, এটা একটু হালকা পড়ে নিতে হয়, সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস, এটা একটু দরকার। এখানে বিটা ইমিটার্সটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নেবে যে আমরা জেনারেলি 1 বেকারেল পার লিটার অবধি যেতে পারবো, এর বেশি যেতে পারবো না, এবং কোনো রিল্যাক্সেশন থাকবে না, এটা একটু তোমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে। এখানে পেস্টিসাইডের লিমিটস অ্যান্ড অ্যানাতেনা এগুলো দিয়েছে। এবারে যেটা চলে আসি, এটা খুব ইম্পর্টেন্ট, যারা কোয়ালিটি কন্ট্রোলে QA/QC-তে কাজ করেছো আমার মতো, তারা জানো এটা, যে যখন আমাদের ড্রিঙ্কিং টেস্ট ওয়াটার করতে পাঠানো হয়ে থাকে, যেটা আমাদের হয়ে থাকে 3025-এর আইএস কোডের এগেনস্টে, তো তখন আমাদেরকে যে জিনিসটা লক্ষ্য করতে হয় সেটা হচ্ছে যে জলটা আমরা এখানে ইউজ করছি বা খাচ্ছি, বা আমাদের লেবাররা খাচ্ছে কোনো একটা সাইটে, তাতে কোনো রকম কোনো কোলাই রয়েছে কিনা। সেখানে 100 ml স্যাম্পেলে কোনো রকম কোলাই থাকা চলবে না, যদি থাকে সেই জলটাকে আমাদেরকে ইমিডিয়েটলি তার ট্রিটমেন্ট করে পরে তবেই আমরা খেতে পারবো। এটা কিন্তু তোমরা জানো আশা করি, এটা ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য তাই, এই ট্রিটেড ওয়াটারের জন্য তাই, সমস্ত ক্ষেত্রেই তাই, কোনো রকম কোনো কোলাই ফরমেশন চলবে না। এটা তোমরা জানো, যারা অলরেডি কোয়ালিটি কন্ট্রোলে কাজ করো তোমরা এটা ভালো করে জানো, আমি জানি সেটা। তো এটা একটা ইম্পর্ট্যান্ট এরিয়া ছিল, এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এছাড়া সেরকম বায়োলজিক্যাল রিকোয়ারমেন্টসের উপর তো কিছু সেরকম এখানে এই মুহূর্তে নেই, আর এইটুকু এখান থেকে পড়লে আমার মনে হয় বেটার, এর বেশি এখানে কিছু লাগবে না। এরপর যেটা আমাদের পড়ার দরকার রয়েছে, যেটা হচ্ছে এক একটা করে ধরে ধরে একটু আলোচনা করা, সেটা নিয়ে আমি একটু আলোচনা শুরু করে দিচ্ছি। পুরোটা আমি তো করতে পারবো না, বাট আজকে যেটুকু পারবো আমি সেটুকু করে দিচ্ছি। যেটা হচ্ছে সাসপেন্ডেড সলিড নিয়ে প্রথমে শুরু করি। তো প্রথম যে ওয়াটার কোয়ালিটি প্যারামিটারটা সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে সাসপেন্ডেড সলিড। সাসপেন্ডেড সলিডের ক্ষেত্রে হচ্ছে সাসপেন্ডেড সলিডের যে সোর্স, এই সোর্সটা হচ্ছে হয় অর্গানিক অর ইনঅর্গানিক, দু রকমই হতে পারে। এটা হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার হচ্ছে এর ইম্প্যাক্ট কী হবে। দেখো, তোমাকে যদি একটা এরকম জল দেওয়া হয় যাতে সাসপেন্ডেড সলিড রয়েছে এবং জলটা মোটামুটি একটা ঘোলাটে টাইপের হয়ে রয়েছে,
তাহলে কি হবে, সেটা অ্যাস্থেটিক্যালি ঠিক লাগবে না, অ্যাস্থেটিক্যালি তোমার মনে হবে যে না এটা অ্যাস্থেটিক্যালি ঠিক নয়। তাহলে যখনই তোমার এটা অ্যাস্থেটিক্যালি ভালো লাগবে না, তখনই তুমি কি করবে, অ্যাস্থেটিক্যালি ভালো না লাগলে সেটাকে তুমি রিজেক্ট করে দেবে, তাই না? এবারে অ্যাস্থেটিক্যালি যখনই তুমি রিজেক্ট করবে জিনিসটাকে, তখনই হচ্ছে অ্যাস্থেটিক্যালি যখনই রিজেক্ট করবে তখনই ইম্প্যাক্ট আসবে যে তুমি সেটা ইউজ করতে চাইছো না। তাহলে ইট এফেক্ট ডাইরেক্টলি, অ্যাস্থেটিক্যালি ইট এফেক্টস ডাইরেক্টলি। এছাড়া আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যেটা মেন প্রবলেম হয়, যদি সাসপেন্ডেড সলিড প্রচুর পরিমাণে থাকে তাহলে এখানে ডিপোজিশন শুরু হয়, সাসপেন্ডেড সলিডের ডিপোজিশন শুরু হয়। ডিপোজিশন শুরু হলে পরে কি হবে, ডিপোজিশন শুরু হলে জল যখনই এটার পাইপ দিয়ে যাবে তখনই সেখানে ঘর্ষণের ফলে ক্রাস 1 মিনিট, তখনই এখানে ইনক্রাস্ট্রেশন হবে, তখনই এখানে ইনক্রাস্টেশন হবে। ইনক্রাস্টেশন হওয়া মানে হচ্ছে পাইপটার ক্ষয় হবে। পাইপটার ক্ষয় হলেই পাইপটার ডিসচার্জ কমে যাবে। এছাড়া কি হবে, আমাদের যেটা ডাইরেক্টলি ট্রিটমেন্ট কস্টটাকে বাড়িয়ে দেবে, ট্রিটমেন্টের যে এফিসিয়েন্সি রয়েছে সেটাকে কমিয়ে দেবে। বুঝতে পারছো? এবারে হচ্ছে যদি সাসপেন্ডেড সলিডটা অর্গানিক হয়, তাহলে তো নানান ধরনের ডিজিজ আমাদের হতে পারে, হবে। তাহলে তোমাকে প্রশ্ন করতেই পারে সাসপেন্ডেড সলিডের ইম্প্যাক্ট কী, সাসপেন্ডেড সলিডকে আমরা কেন রিমুভ করব? বুঝতে পারছো? প্রশ্নগুলো এক একটাকে বোঝার চেষ্টা করো, এক একটা জায়গা থেকে বোঝার চেষ্টা করো যে কোন জায়গা থেকে প্রশ্ন কিভাবে হতে পারে, কিভাবে প্রশ্ন ধরতে পারে, কোন জায়গায় ট্রিকি খেলতে পারে। দেখো, এটা শুধুমাত্র জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য নয়, এটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ। এই টেস্টটা জেনারেলি কী করে আমরা পাবো, সেটা হচ্ছে গ্র্যাভিমেট্রিক টেস্ট। গ্র্যাভিমেট্রিক টেস্টের মাধ্যমে আমরা কী বের করব, সাসপেন্ডেড সলিড কতটা রয়েছে ওয়েটের মাধ্যমে। এবারে সাসপেন্ডেড সলিডের কিন্তু আমরা কোনো রকম ভ্যালু পেলাম কি, যে এত থাকতে হবে, এত থাকা চলবে না, না, আমরা কোনো রকম ভ্যালু পাইনি। এর ভ্যালু একটা জায়গাতেই রয়েছে, ইপিএ, অ্যাজ পার ইপিএ। ইপিএ মানে কি? ইপিএ মানে হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বা অ্যাক্ট। এই এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বলছে ফর জেনারেল ইউজ, অবশ্যই এটা নয়, ড্রিঙ্কিং পারপাস নয়, জেনারেল ইউজে ম্যাক্সিমাম 30 mg পার লিটার এটা অ্যাস্থেটিক্যালি আমরা ইউজ করতে পারি ফর এসএসের জন্য। এটা হচ্ছে বাই ইপিএ, নট বাই আইএস কোড। বারবার এটি আমি এখানে বলে দিতে চাই। এবারে এখানে প্রশ্ন আসে, একটা ট্রিকি প্রশ্ন আসে। ট্রিকি প্রশ্ন কিসের আসে? ট্রিকি প্রশ্ন আসে যে স্যার মানে ইন্টারভিউ থেকে যে প্রশ্ন করছে সে বলে, আচ্ছা বলো তো, তোমাকে আমি ক্লে দিলাম, এক মুঠো ক্লে দিয়ে জলে দিয়ে দিলাম, তাহলে এটা কি সাসপেন্ডেড সলিড হলো নাকি ডিজলভ সলিড হলো? অ্যান্সারটা একটু ভাবো। দেখো, যারা প্রিমিয়াম ভিডিও নিচ্ছ বা প্রিমিয়াম টাকা পে করছো, তারা ভিডিওগুলোকে পুরোপুরি দেখার চেষ্টা করবে। যদি ভিডিওগুলো পুরোপুরি তোমরা না দেখো, অনেক ভিতরে এমন প্রশ্ন আমি বলছি যে পয়েন্টগুলো তোমরা মিস করে যাবে। মিস করে গেলে আমি চাই না তোমাদের টাকাটা অর্দি যাতে না হয়, এরকম কিন্তু আমি কখনো চাই না। তাহলে জলের ভিতরে যদি আমি এক মুঠো ক্লে ফেলে দিই, যে ক্লে হিসাবেই রয়ে গেল, সেটা হচ্ছে তোমার সাসপেন্ডেড সলিড। আর যেগুলো আয়ন হিসাবে ভেঙে গেল, এটা তোমাকে এইভাবে অ্যান্সার করতে হবে, আয়ন হিসাবে ভেঙে গেল, সেগুলো হচ্ছে ডিজলভ সলিড। এগুলো হচ্ছে ইএসসি লেভেলের কোশ্চেন। আমি চাই যারা পে করছো তারা এই সমস্ত প্রশ্নকে অবশ্যই করে যাও। এরকম আমি অনেক প্রশ্ন এর মাঝখানে আমি দিয়ে গেছি প্রত্যেকটা জায়গাতে। তোমরা যাতে এই জিনিসপত্রগুলো সম্পর্কে ওয়াকিবহল থাকো এবং একটা বেটার ডেপথ তৈরি করতে পারো, বেটার বেসিক তৈরি করতে পারো, সেটা কিন্তু তোমাদেরকে করতেই হবে। তার জন্য তোমাদেরকে পে করতে হবে।
এবং তোমরা যারা পে করছো তারাই কিন্তু এই ফুল ভিডিওগুলো পাচ্ছ। তাই কোনোভাবে এই জায়গাগুলো থেকে বেরিয়ে যাবে না, পাই টু পাই একদম মিনিমাইজ জায়গাগুলোকেও তোমরা দেখে পরে ইন্টারভিউতে যাবে, যাতে তোমরা তোমাদের কনসেপ্টটাকে একদম ক্লিয়ার রাখতে পারো। তো আজকে এতটাই, আমি এরপরে টার্বিডিটিকে এর সাথে অ্যাটাচ করব, বাট আজকে এতটাই, কারণ এর থেকে বেশি হলে আবার সে একই জিনিস হয়ে যাবে, তোমরা রিলস কল করবে বাট তোমরা পুরো ভিডিও কখনোই দেখবে না। জেনারেলি 15 মিনিটের ভিডিও যেটা রয়েছে, 15 মিনিটের ভিডিওতে এসে পরে আমি দেখছি ম্যাক্সিমাম 3 মিনিট 2 মিনিট করে লোকজন ভিডিও দেখছে, হুইচ ইজ ভেরি ভেরি ডাল থিং। যাই হোক, আমি সেটা চাই না, যে কোনো কারণভাবেই তোমরা সেটা করো। তোমরা যেটা করো সেটা হচ্ছে যে ভিডিওগুলো পুরোপুরি দেখো, ভিডিওগুলো পুরোপুরি না দেখলে তোমরা সেই জিনিসটা সম্পর্কে আইডিয়া করতে পারবে না। দেখো, তোমাদের জন্য বানিয়ে একটা খেটে বানাচ্ছি, তোমরা তার জন্য টাকা পে করছো, তো তোমরা সেই ভিডিওগুলো থেকে বেস্ট অফ বেস্টটা বের করে নাও। তোমরা যত বেশি সেই ভিডিওগুলো দেখবে, তোমরা কমেন্ট করবে, তোমরা তো অনেকেই আছো যারা পেড ইন্টারভিউ বলছি, পেড মেম্বারশিপ নিয়েছো, 30-40 জন পেড মেম্বারশিপ নিয়েছো। তো এই 30-40 জন যারা রয়েছে তারা কমেন্ট করো, একটা কমেন্ট করো না, তোমার একটা কমেন্ট আমাকে অনেক বেশি এন্থু দেবে ফার্দার তোমাদের জন্য ভিডিওগুলো ভালো বানাতে। আমি জানি না তোমাদের কমেন্ট করলে হয়তো সময় চলে যাবে, বাট 30 মিনিট 31 মিনিট বা যদি 35 মিনিটও তোমরা সময় দিয়ে থাকো, যদি 5%ও তোমাদের হেল্প হয়, একটা কমেন্ট করো, একটা লাইক করো, ভিডিওগুলো সম্পর্কে তোমাদের কি থিঙ্কিং, তোমাদের থিঙ্কিংটা কী সেটা তোমরা আমাকে জানাও। ফার্দার কোন ভিডিও তোমরা দেখতে চাও সেটা সম্পর্কে আমাকে জানাও। দেখো, আমি তো একতরফা এখানে বকে যাচ্ছি, আমার তো এখানে লাইভ ক্লাস নেওয়া সবসময় পসিবল হচ্ছে না, সবসময় লাইভ ক্লাসে সকলকে পাবো তাও আমার কাছে এখন সম্ভব নয়, কিন্তু তোমাদের ওই ফিডব্যাকটা আমার কাছে কিন্তু খুব দরকার। ওই ফিডব্যাকটা তোমরা ওখানে দাও, সেটা তুমি শর্ট ভিডিওতে দিতে পারো, আবার তোমাদের যে মেম্বার অনলি ভিডিও রয়েছে টোটাল ভিডিওটা সেটাতেও তোমরা দিতে পারো, যাতে মানুষের কাছেও যায় যে আমরা কোন লেভেলে কাজ করছি নিজেদেরকে ইন্টারভিউতে তৈরি করার জন্য। আবার আমার যে কাজের যে ক্ষমতা বা যেটুকু আমি তোমাদের জন্য করতে পারছি সেটাও কতটা ভালো হচ্ছে সেটাও কিন্তু ফিডব্যাক তোমাদের কাছ থেকে আমি পেতে পারবো। আর কোন কোন বিষয়ের উপর তোমার ভিডিও দরকার, হ্যাঁ আমি জানি একদিনে এক মুহূর্তে তোমরা 5টা ভিডিও চাইবে, একদিনে আমি আপলোড করে দিতে পারবো, ইজ পসিবল না, বাট যেটুকু পসিবল আমি সেটা চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাওনি তাদের জন্য এই ভিডিওগুলো থাকছে, কিন্তু শর্ট ফর্মে থাকছে, আর লিঙ্কের ডেসক্রিপশনে থাকছে ফুল ফর্মে। যারা গোল্ড মেম্বারশিপ নিচ্ছ বা তার আপের মেম্বারশিপ নিচ্ছ তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে পাবে। আমি আবার বলেছি, সিলভার মেম্বার্সদের জন্য সমস্ত ভিডিও থাকবে না, প্রিমিয়াম ভিডিওগুলো থাকবেই হচ্ছে শুধুমাত্র গোল্ড অ্যান্ড যারা ইন্টারভিউ নিচ্ছ তাদের জন্য। আমি বলেছি যে 50-50, অর্থাৎ ইন্টারভিউ গাইডেন্সের 50 অ্যান্ড গোল্ডের 50, যেটাই হবে, যেটাই 50 পেরিয়ে যাবে তারপরে কিন্তু সেটার দাম আমি ইনক্রিজ করব। তো প্রথম 50 জন এখনও কমপ্লিট হয়নি, তোমরা চাইলে পরে অবশ্যই এখনও তাড়াতাড়ি করে জয়েন করতে পারো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ইনস্টাগ্রামে, এবং ফার্দার তোমরা এই সুযোগগুলো পাবে। যারা অলরেডি আমার কাছে ইন্টারভিউ দিয়েছো তাদের জন্য স্পেশাল কিছু অফার্স তো রয়েছে, সেটা আমি আগেই বলেছি মেম্বারশিপ প্ল্যানে, তোমরা সেটাও একটু ফলো করতে পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করো। চ্যানেলটা যদি গ্রো করে তাহলে তোমরাও গ্রো করবে, আমিও গ্রো করব, আরও বেটার কন্টেন্ট আনতে পারবো। কেএমসি বা পিএসসির যে সমস্ত পরীক্ষা হবে, কেএমডি এর পরীক্ষা হবে, সেগুলো নিয়ে আমরা আরও অনেক বেটার নিজেদেরকে তৈরি করতে পারবো। অল দ্য বেস্ট, ভালো করে তোমরা পড়াশোনা করো আর পুরো ভিডিওটা প্লিজ দেখো। ধন্যবাদ, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।